ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির মধ্যেও চলছে ব্যাপক হামলা ও যুদ্ধ। এই পাল্টা হামলা এবং যুদ্ধের মধ্যে শুরু হয়েছে সিরিয়ায় এক ভয়ানক কর্মকাণ্ড। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অঘোষিত সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। এবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরো 49 জন ফিলিস্তিনি। অন্যদিকে সিরিয়া থেকে সামরিক কমান্ডার ও কর্মকর্তাদের সরিয়ে নিয়ে যাচ্ছে ইরান। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি পরাজয় ঠেকাতে মস্কো সব উপায় ব্যবহার করতে প্রস্তুত বলছে রাশিয়া। আরো জানিয়ে দেব ইউক্রেন জুড়ে রাশিয়ার অতর্কিত হামলা, নিহত 12 জন। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি উত্তাল সিরিয়া, মহড়ায় মেতেছে বিদ্রোহীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয় মতামত কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরো 49 জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরো 49 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। নতুন মৃত্যুর নিয়ে উপত্যকাটিকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44,600 জনে। গাজা শরণার্থী শিবির ও হাসপাতাল এলাকায় এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার। ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা বলেছে, মধ্য গাজায় নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 6 শিশু ও 5 জন নারী সহ 20 জনের বেশি নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহারিয়া কামাল আদওয়ান হাসপাতালের কাছে ধারাবাহিক বিমান হামলায় অন্তত 29 জন নিহত হয়। উদ্ধারকারীরা যেতে না পারায় অনেক মানুষ এখনো সেখানে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া রয়েছে। ইসরায়েলি ট্যাঙ্ক এবং ড্রোনগুলো কামাল আদওয়ানের চারপাশে যে কোনো চলন্ত বস্তু দেখলে গুলি করেছে, সেটি হাসপাতালের ভেতরে হোক বা কাছাকাছি। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালাচ্ছে। ইসরায়েল এই হামলার হাসপাতাল, শরণার্থী শিবির, স্কুল, মসজিদ সহ আরো যত ধর্ম আলয় রয়েছে কোনো কিছুই বাদ দেয়নি তারা। গাজা উপত্যকা ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত 44,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় 1,05,000-এরও বেশি ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়িঘর, ধ্বংসস্তূপের নিচে এখনো সিরিয়া থেকে সামরিক কমান্ডার ও কর্মকর্তাদের সরিয়ে নিয়ে যাচ্ছে ইরান। সিরিয়ার বিদ্রোহী বাহিনী দ্রুত অগ্রসর হওয়ার কারণে ক্রমবর্ধমান চাপের মধ্যে পড়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র দেশ ইরান। পরিস্থিতি অবনতির মুখে সিরিয়া থেকে সামরিক কমান্ডার এবং অন্যান্য ইরানি কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার শুরু করেছে তেহরান। সূত্রের বরাত দিয়ে এমন খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। আঞ্চলিক ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া থেকে যাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার, কয়েকজন কূটনৈতিক এবং তাদের পরিবার এবং বেসামরিক ব্যক্তিরা রয়েছেন। জানা গেছে শুক্রবার সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছিল। মার্কিন সংবাদপত্রটি আরো জানায়, কিছু কর্মকর্তা তেহরান থেকে বিমান পথে, অন্যরা স্থলপথে লেবানন, ইরাক এবং সিরিয়ার বন্দর শহর লাতাকিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। রাশিয়ার সঙ্গে যৌথভাবে ইরান গত 1 দশক ব্যাপী সিরিয়ার গৃহযুদ্ধের সময় প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রধান সমর্থক। সিরিয়ার বর্তমান সরকার ইসরায়েল এবং মার্কিন বিরোধী হিসেবে পরিচিত। শুধু তাই নয়, বাশার আল আসাদকে সমর্থন দিয়ে আসছে ইরানপন্থী লেবাননের সশস্ত্র আন্দোলন গোষ্ঠী হিজবুল্লাহ। গত সপ্তাহ থেকে সরকারি বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বড় আক্রমণ পরিচালনা করেছে বিদ্রোহীরা। 3 দিনের মাথায় শনিবারের মধ্যে তারা দেশটির দ্বিতীয় বৃহত্তর শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নিয়েছে। এর মধ্যে বিদ্রোহীদের এই দলটির নেতৃত্ব দিচ্ছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। 1 দশকেরও বেশি সময় ধরে চলা সিরিয়া যুদ্ধে যুক্ত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে তাদের। এর মধ্যে হামা এবং দেরা শহরও দখল নিয়েছে বিদ্রোহীরা। পরাজয় ঠেকাতে মস্কো সব উপায় ব্যবহার করতে প্রস্তুত, রাশিয়ার হুঁশিয়ারি। পরাজয় ঠেকাতে মস্কো সব উপায় ব্যবহার করতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে সম্প্রতি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার পশ্চিমাদের বুঝতে হবে। পরাজয় ঠেকাতে মস্কো যে কোনো উপায় ব্যবহার করতে প্রস্তুত রয়েছে। ল্যাভরভ বলেন, পশ্চিমারা বিশ্বের যে কোনো দেশে, যে কোনো অঞ্চলে, যে কোনো মহাদেশের উপর তাদের আধিপত্য বজায় রাখার জন্য লড়াই করে যাচ্ছে। তিনি বলেন, আমরা আমাদের বৈধ নিরাপত্তা স্বার্থের জন্য লড়াই করছি। আমরা সংকেত পাঠিয়েছি। আমরা আশা করছি যে শেষের সংকেতটি কয়েক সপ্তাহ আগে অরেশনিক নামে পরিচিত নতুন অস্ত্র ব্যবহারের সংকেত গুরুত্ব সহকারেই নেওয়া
নেওয়া হয়েছিল। রাশিয়ার পরিস্থিতির অবনতি ঘটাতে চায় না এবং ওয়াশিংটন ও তার অংশীদারীদের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি এড়াতে চায় বলেও জোর দিয়ে বলেন ল্যাভরভ। তিনি সতর্ক করে দেন, তারা প্রয়োজনে উপসংহারে না পৌঁছালে আমরা অতিরিক্ত সংকেত পাঠাবো। রাশিয়া গত মাসে ইউক্রেনের ডিনিপ্রো শহরে অরেশনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। যুদ্ধের ইতিহাসে এই অস্ত্রের প্রথম ব্যবহার এটি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ক্ষেপণাস্ত্রটি ঠেকানোর মতো কোনো উপায় নেই কারো। ল্যাভরভ বলেন, ইউক্রেন তার আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার সুযোগ হারিয়েছে, দুবার একটি চুক্তি ভঙ্গ করেছে। এবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার আগে এবং তারপরে 2022 সালের এপ্রিলে তুরস্ক আলোচনায় বসবে। রাশিয়া এই যুদ্ধ শুরু করেনি উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বছরের পর বছর ধরে সতর্ক করে আসছি, ন্যাটোকে আমাদের সীমান্তের কাছাকাছি ঠেলে দিলে সমস্যা তৈরি হবে। ইউক্রেন জুড়ে রাশিয়ার অতর্কিত হামলা, নিহত হয়েছে 12 জন। ইউক্রেনের স্থানীয় এক গভর্নর জানিয়েছে, দক্ষিণ পূর্ব অঞ্চলীয় ঝাপোরিঝিয়ায় রাশিয়ার হামলায় নিহত হয়েছে 10 জন। গভর্নর ইভান ফেদোরভ বলছেন, শুক্রবার রুশ হামলায় একটি গ্যারেজ ও সার্ভিস স্টেশনে আগুন লেগে যায়। তিনি জানিয়েছেন, হামলায় 4 এবং 11 বছর বয়সী 2 শিশু আহত হয়েছে। এছাড়া ইউক্রেন কেন্দ্রীয় শহর ক্রিভ রিহতেও হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। অন্তত 2 জন নিহত হয়েছেন। ইউক্রেনের জরুরি পরিষেবা এজেন্সি বলছে, হামলায় অন্তত 16 জন আহত হয়েছে। এর মধ্যে একজন শিশুও আছে। নিখোঁজ একজনকে উদ্ধারের তল্লাশ চালাচ্ছে। বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে জানানো হয়েছে, হামলায় 3 তলা একটি ভবন ধ্বংস হয়েছে। সেই সঙ্গে আরও আবাসনিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশকোর সঙ্গে ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ হওয়ার পরে ইউক্রেনে অতর্কিত হামলা শুরু হয়। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা 1 বছরে 1017 দিনের মধ্যে চলছে দেশ দুটির মধ্যে সংঘাত। এতে দুই পক্ষে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ তৈরি হয়নি। উল্টো পূর্ব ইউক্রেনের দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়ে গেছে। উত্তাল সিরিয়া, আরেক শহর দখল এবং জমজমাট অবস্থা। বিদ্রোহী সূত্রে জানিয়েছে, তারা দারা শহর থেকে সেনা কর্মকর্তাদের রাজধানী দামাস্কে নিরাপদে যেতে দিতে একটি চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিদ্রোহীরা মোটরসাইকেলে করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রাস্তায় নেমেছে। শহরটির প্রধান স্কয়ারের অনেকে ফাঁকা গুলি ছুড়ে উদযাপন করছেন, তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি আসাদ সরকার। এছাড়া বিদ্রোহীদের এই দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। 13 বছর আগে গৃহযুদ্ধ শুরুর আগে দারায় জনসংখ্যা ছিল লাখেরও বেশি। কেন্দ্রীয় শহর হোমসের দিকে অগ্রসর হওয়ায় একদিন পরে দারা দখলের দাবি জানিয়েছে বিদ্রোহীরা। গত 27 নভেম্বর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় আংশিক প্রবেশের কথা জানান বিদ্রোহীরা। এরপর সেটি দখল করে নেন তারা। রয়টার্স জানিয়েছে, ইসলামাপন্থী দল হায়াত তাহরির আল শাম এর নেতৃত্বে বিদ্রোহীরা মাত্র 1 সপ্তাহের মধ্যে আলেপ্পো, হামা এবং দারা দখল করে নিল। এদিকে মিত্র আসাদ সরকারের টেকাতে এরই মধ্যে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা শুরু করেছে রাশিয়া। সেই সঙ্গে তাতে যোগ নিয়েছে ইরানও। এতে করে সিরিয়ার পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এইচটিএস এর নেতৃত্বে আবু মোহাম্মদ আলী গোলানি সিএনএন কে এক সাক্ষাৎকারে বলেন, তাদের লক্ষ্য এখন আসাদের শাসন উত্থান করা।